শুনছো? একবার একটু রান্না করে এসো তো। কি হলো, ডাকছি তো শুনতে পাচ্ছ না? কোথায় গেলে? কোথায় যে যাই? এই যে ফোন নিয়ে বসে আছে, এই এক হয়েছে সারাক্ষণ শুধু ফোন আর ফোন। আরে কি হয়েছেটা কি? গ্যাস শেষ হয়ে গেছে। কিসের গ্যাস? আশ্চর্য তো, কিসের গ্যাস? আবার সিলিন্ডারের গ্যাস। তাই বুঝি শেষ হয়ে গেল? এবার ফোনটা দয়া করে রেখে সিলিন্ডারটা লাগাবে। চলো একটু যে বসবো তার কোনো উপায় নেই। চলো চলো দেখি কি হয়। চলো। হয়ে গেল, অমনি শ্যামের বাঁশি বেজে উঠলো। মরতে এখনই ফোনটা আসতে হলো। দেবু দেবু ফোন করেছে। ধরো, ধরে তাড়াতাড়ি কথা শেষ করে সিলিন্ডারটা লাগাবে। চলো। হ্যাঁ দেবু বলো। যতীন দা? হ্যাঁ কে? তাড়াতাড়ি চলে আসুন। কে বলছেন আর কোথায় যাব? আপনার বোনের শ্বশুর বাড়ি চলে আসুন, পিঙ্কি খুব অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো হ্যালো। কি ব্যাপার, কি হয়েছে? ফোনটা এসেছিল দেবুর ফোন থেকে। হ্যাঁ তো কি কথা বললো, কি গলাটাও প্রচন্ড অচেনা। কি বললো সেটা তো বলো। ওরা বললো পিঙ্কি নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে। মা, সে কি? তাই বললো আমাদের একবার পিঙ্কি শ্বশুর বাড়িতে যেতে। তুমি এক কাজ করো, দেবুর নাম্বারে কল ব্যাক করো। না না, সেটা বোধহয় ঠিক হবে না। কেন? না না কেন? আরে বাবা, পিঙ্কি অসুস্থ হয়ে পড়েছে। ওরা সবাই ওখানে ব্যস্ত আছে, বারবার ফোন করলে ওরা বিরক্ত হবে। তার চেয়ে এক কাজ করো, আমরা বরং চট করে পিঙ্কি শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ, পিঙ্কিকে দেখে আসি। তুমি তাড়াতাড়ি রেডি হয় না। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাল 2023, উত্তর 24 পরগনার পলতার বাসিন্দা জনৈক যতীন বাগের মোবাইলে হঠাৎ একদিন রাত্রে তারই ভগ্নিপতি দেবু সাধুকার নম্বর থেকে একটা ফোন আসে। কিন্তু দেবুর জায়গায় অন্য এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যতীনকে জানায় যে তার বোন পিঙ্কি নাকি গুরুতর অসুস্থ। তাই তারা আর দেরি না করে যেন পিঙ্কির শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। এইরকম একটা রহস্যজনক ফোন পেয়ে যতীন আর এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রী কুমকুমকে নিয়ে পৌঁছে যায় পিঙ্কির শ্বশুর বাড়িতে। তারপর কি হয়েছিল চলুন দেখি আজকের এই পর্ব। কি ব্যাপার, দেবুর ফোনটা থেকে কলটা কে করেছিল? ও করেছিল। ওনাকে তো ঠিক চিনলাম না। ও আমার ছোটবেলার বন্ধু বিজয়। ভুবনেশ্বরে চাকরি করে, কয়েকদিনের ছুটিতে এখানে এসছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু পিঙ্কি কোথায়? ওর কি হয়েছে? আসলে পিঙ্কি আজ দুপুর থেকে বলছিল ওর একটু শরীরটা ভালো নেই, মানে ওই জ্বর জ্বর ভাব, মাথা ধরা, হাত পা কাঁপছে, এইসব আর কি। ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমরা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু তার আগে পিঙ্কি কি হয়েছে পিঙ্কি? তার আগেই পিঙ্কি সুইসাইড করেছে যতীনদা। কি বলছো কি দেবু? আমার বোন সুইসাইড করেছে? হ্যাঁ যতীনদা, গলায় শাড়ির ফাঁস লাগিয়ে। কোথায় আমার বোনের দেহটা? কোথায়? বাথরুমে আছে। ঠিক হবে না। যে বা যারা ওরা এই অবস্থা করেছে, আমি তাদের কাউকে ছাড়বো না। কি করে হলো এসব? সে আমরা কি করে বলবো? মানে
বাড়িতে এতগুলো লোক থাকতে বাড়ির বউ বাথরুমে ঢুকে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়লো, আর আপনারা কেউ কিছু টের পেলেন না? এই যতীন শোনো, এখানে দাঁড়িয়ে গলাবাজি করে না কোনো লাভ নেই। হ্যাঁ সেটাই তো, আর যা হওয়ার সেটা তো হয়েই গেছে। একদম ঠিক বলেছিস দাদা, এখন ভালোই ভালোই শ্মশানে নিয়ে গিয়ে দেহটা পুড়িয়ে দিতে হবে। না, সেটা তো হবে না। হবে না কেন? দেহের সৎকার হবে না? হবে, কিন্তু পুলিশ এসে তদন্ত করার পর। এর মধ্যে আবার পুলিশ কেন টানছে যতীনদা? কারণ এটা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস, তাই পুলিশ এসে তদন্ত করা না পর্যন্ত দেহ সৎকার করা যাবে না। তাছাড়া আমার ননদ পিঙ্কি যে সত্যি সুইসাইড করেছে তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি কি বলতে চাও? মানুষ যদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাহলে তার বডি ঝোলে, কিন্তু এখানে তো আমার ননদ পদ্মাসনে বসে আছে, মাটিতে পা বা দেহ ঠেকে থাকলে তো তার মৃত্যু হয় না। পণ্ডিত হয়েছো না, বেশি পণ্ডিত হয়েছো, আমাদের শেখাতে এসেছো তুমি। যেটা জানি সেটাই বললাম, এতে তো পণ্ডিতের কিছু নেই। ধুর, এত কথার কাজ নেই। দেবু, হ্যাঁ বাবা বলো। তুই এখনই তোর 2-4 জন বন্ধুকে টেলিফোন করে ডেকে নে তো। আজ রাতেই বৌমার লাশটাকে আমরা শ্মশানে নিয়ে দাহ করবো। আচ্ছা তাই নাকি? তাহলে আমিও দেখছি আমরা থাকতে কি করে পুলিশকে না জানিয়ে আমার বোনের দেহ সৎকার করে। কি গো পেলে? আরে রিং হচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যালো, পলতা থানা। হ্যাঁ এখানে না একটা খুন হয়ে গেছে। পিঙ্কির শ্বশুর বাড়িতে গিয়ে যতীন আর কুমকুম জানতে পারে আসলে পিঙ্কির কোনো শরীর খারাপই হয়। যেটা হয়েছিল, বাথরুমে পিঙ্কি গিয়ে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। আর এই খবরটা শুনে যতীন আর কুমকুম আঁতকে উঠেছিল, আতঙ্কে কেঁপে উঠেছিল। আর সেই মুহূর্ত থেকে পিঙ্কির শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে তাদের শুরু হয়েছিল বাক বিতণ্ডা। কারণ শ্বশুরবাড়ির লোকজন চাইছিল যে পিঙ্কির লাশটাকে যত দ্রুত সম্ভব শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে। যতীন কিন্তু রুখে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ফোন করে পলতা থানায়। তারপর কি হয়েছিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। দেখো, আমার 12 বছরের পুলিশি জীবনে এইরকম সুইসাইডের কেস আমি আগে দেখিনি। স্যার আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বাথরুমের রড থেকে যেখানে তোয়ালে, গামছা, জামা কাপড় ঝুলানো হয়, সেই রড থেকে শাড়ির ফাঁস লাগিয়ে এরকম ভাবে সুইসাইড? নো নো নো, এত বছরের পুলিশি ক্যারিয়ারে আমি প্রথম দেখলাম। হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, আমিও স্যার এইরকম ভাবে সুইসাইড করা আগে কখনো দেখিনি। দেখো, মেয়েটি কেমন মাটিতে বসে আছে, মানে প্রায় বাবু হয়ে বসে থাকার মতো। হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু কি? কিন্তু স্যার দেহের নিচের অংশ যদি মাটি ছুঁয়ে থাকে তাহলে গলায় 1000 ফাঁস লাগালেও কিন্তু মৃত্যু হওয়াটা সম্ভব নয়। সেটা আমিও জানি। তাই সেক্ষেত্রে শাড়ির ফাঁস লাগিয়ে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে নাকি মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ হয়ে মৃত্যু হয়েছে, সেটা আমাদের ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। এক্স্যাক্টলি স্যার। বাই দ্য ওয়ে, মেয়েটার নাম কি বলো? পিঙ্কি, পিঙ্কি সাধু খা। এটা ওর শ্বশুর বাড়ি? হ্যাঁ স্যার। আচ্ছা, বাইরে ড্রয়িং রুমে যারা আছে তারা কি পিঙ্কির রিলেটিভ? হ্যাঁ স্যার, পিঙ্কি শ্বশুর বাড়ির লোকজন আর ওর বাপের বাড়ির লোকজনও আছে। আচ্ছা, পিঙ্কির কতদিন বিয়ে হয়েছে তুমি জানতে পেরেছো কিছু? 1.5 বছর বললো তো। কে বললো? স্যার আপনি আসার আগে আমি ওর স্বামী দেবুর সঙ্গে কথা বলছিলাম, ওই বললো যে ওদের প্রায় 1.5 বছর বিয়ে হয়েছে। আই সি। আচ্ছা, এর মধ্যে ওদের কোনো ইস্যু, মানে বাচ্চা টাচ্চা? না স্যার। তাহলে তুমি এক কাজ করো, তুমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দাও, এখনই চলে আসতে বলো। হ্যাঁ স্যার, আমি ওদের আগে খবর দিয়ে দিয়েছি। ও ভেরি গুড জব। তাহলে চলো ড্রয়িং রুমে পিঙ্কির আত্মীয় স্বজনদের সঙ্গে একটু কথা বলা যাক। হ্যাঁ স্যার চলুন। মাফ করবেন, এই মুহূর্তে আপনাদের কারোর মনের অবস্থা ভালো নয় জানি, তবু আপনাদের সঙ্গে কথা বলাটা দরকার। দেখুন অফিসার, আমি জানি
আপনাদের একটা রুটিন এনকোয়ারি করতে হয়, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে আমাদের পরিবারের কেউই কথা বলার মতো অবস্থায় নেই। বৌমা যে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে না, আমরা এখনো বিশ্বাসই করতে পারছি না। কত ধুমধাম করে দাদার বিয়েটা দিয়েছিলাম, শেষে কিনা সব এইভাবে শেষ হয়ে গেল। আপনারা মন শক্ত করুন সকলে, আর দেখুন যা যা জিজ্ঞেস করবো ঠিকঠাক জবাব দেবেন। স্যার, আমরা বরং সৎকার পরে নয় থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। কেন এখন কথা বলতে অসুবিধে কোথায়? আপনার নাম? যতীন বাগ। স্যার, ইনি থানা ফোন করেছিলেন। আই সি। আচ্ছা, এবার ঠিক করে বলুন তো যে পিঙ্কি হঠাৎ আত্মহত্যা করতে কেন গেল? আসলে স্যার আজ রবিবার, আমার অফিস ছুটি, তাই আমি বাড়িতেই ছিলাম। ভেবেছিলাম যে দুপুরে পিঙ্কিকে নিয়ে একটা সিনেমা দেখতে যাব, কিন্তু কি গো পিঙ্কি, এত বেলায় শুয়ে আছো যে? স্নান টান করবে না নাকি? মায়ের রান্না তো অলমোস্ট কমপ্লিট। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তোমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে গো? কেন মাথা ব্যথার ওষুধ নিয়ে কি করবে? আমার না আজ সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না। শরীরটা ভালো লাগছে না বলতে? কেমন যেন জ্বর জ্বর লাগছে, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, মাথাটা ধরছে। সর্বনাশ, আবার জ্বর টর বাঁধিয়ে বসলে নাকি? হ্যাঁ, গাটা তো বেশ ছ্যাকছ্যাক করছে, বেশি না হলেও 99 হবেই। তুমি একটু মাকে বলে দেবে আজ দুপুরে আমি আর ভাত খাবো না, একটু রুটি খেয়ে নেবো। সে নয়, ঠিক আছে বলে দেবো, কিন্তু আমি তো ভেবেছিলাম আজকে একটা সিনেমা দেখতে বেরোবো তোমাকে নিয়ে। লক্ষ্মীটি, আজকে ছেড়ে দাও, আজকে বেরোলে না আমি মাথা ঘুরে পড়ে যাবো, আজকে ছেড়ে দাও। না না, ঠিক আছে, রেস্ট নাও ভালোভাবে, পরে একদিন যাবো, রেস্ট নাও। তার মানে পিঙ্কি অসুস্থ হয়ে যাওয়াতে আপনাদের আর সিনেমা দেখতে যাওয়া হয়নি? না স্যার। তারপর কি হয়েছিল? তারপরে দুপুরে পিঙ্কি ওই দুটো স্লাইস ব্রেড, মাংসের ঝোল আর স্যালাড খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওই রাত 8টা নাগাদ ও হঠাৎ ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তার আধ ঘন্টা পরে আমি বাথরুমে গিয়ে দেখি পিঙ্কি, পিঙ্কি, মা, বাবা, সুমি, কে কোথায় আছো? পিঙ্কি কি করেছে দেখবে, শুধু তাড়াতাড়ি এসো। আচ্ছা, পিঙ্কিকে ধরে আপনাদের বাড়ির সদস্য কজন? 5 জন স্যার, 5 জন। আশ্চর্য যাচ্ছি, একজন সদস্য বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো, আর আপনারা 4 জন কোনো টের পেলেন না? আমারও তো স্যার একই কথা, একটা ঘটনা ঘটে গেল, কেউ টের পেল না। সন্দেহ করাটা না তোমার একটা বাতিক হয়ে গেছে যতীনদা। যদি আমরা টের পেতাম তাহলে কি তোমার বোনকে এইভাবে মরতে দিতাম? হ্যাঁ দিতে, অথবা তোমরাই আমার বোনকে মেরে দিতে। তোমরাই হয়তো আমার বোনকে খুন করেছো। যতীন, মুখ সামলে কথা বলো, একদম বাড়াবাড়ি করবে না। আমরা মোটেও বাড়াবাড়ি করছি না মেশামশাই। পিঙ্কির সঙ্গে আপনাদের সম্পর্ক যে ইদানিং তলানিতে গিয়ে ঠেকেছিল সে কথা অস্বীকার করতে পারবেন? কি হলো বলুন, পারবেন? কুমকুম, এসব কথা এখন থাক না। কেন থাকবে? হ্যাঁ, কেন থাকবে? আমার ননদ দিনের পর দিন আপনাদের অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছে। সে কথা আপনারা হয়তো অস্বীকার করতে পারেন, কিন্তু আমরা 1000বার চেষ্টা করলেও সেটা ভুলতে পারবো না। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। সেরকম কিছু না, ওই দুটো বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি হয়, সেরকমই কেস। এই আপনি থামুন তো, ওদের বলতে দিন। হ্যাঁ, আপনি কি বলছিলেন বলুন। স্যার, পিঙ্কি শুধুমাত্র আমার ননদই ছিল না, ও আমার বোনের মতো ছিল। আমি আর ওর দাদা মিলে খুব ধুমধাম করে ওর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু বিয়ের 3 মাস যেতে না যেতেই এসব তুই কি বলছিস রে পিঙ্কি? আমার তো ঠিক বিশ্বাসই হচ্ছে না। কার দিব্যিকে বলবো বৌদি, বলো না, কার দিব্যিকে বলবো? না না, তা নয়, কিন্তু বিয়ের আগে সম্বন্ধের কথাবার্তা বলার সময় ওদের দেখে বা ওদের সঙ্গে কথা বলে তো দিব্যি ভদ্রলোক বলেই মনে হয়েছিল। ওটা ওদের মুখোশ বৌদি,
ওটা ওদের মুখোশ, ভালো মানুষই মুখোশ, যেটা এখন খুলে গেছে। তাই বলে এইভাবে তোর সঙ্গে দুর্ব্যবহার করবে? এটা কি ঠিক? ঠিক বেঠিকের জ্ঞান থাকলে কেউ কেউ কোনো মানুষের রূপ নিয়ে খোটা দেয়? আমি তো বললাম মা, হাত খালি হলে আমি বাসনগুলো ঠিক মেজে নেব। হাত খালি হলে মাজবে মানে? এখন তোমার কোন রাজকার্যটা আছে যে আগে সেগুলোকে মেটাতে হবে? আপনার ছেলের 1 সপ্তাহের জামা কাপড় পরে আছে, ওগুলো কেচিয়ে ধুয়ে শুকিয়ে আয়রন করে না রাখলে কাল অফিসে কি পরে যাবে? আর বাসন মাজাটা সেটা কি করবে আমরা? ও আমি ঠিক সময় বুঝে করে নেব। বাহানা বাহানা, একটার পর একটা বাহানা। এখন তো দেখছি ঝিটাকে না ছাড়লেই ভালো হতো। ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেয়া, কাজটা ঠিকঠাক করলে বৌদি এই বাড়ির ঝি না বউ বাইরে থেকে কেউ আসলে বুঝতেই পারবে না। আর বৌদির যা রং রূপের ছিঁড়ি। সুমি, কারোর রূপ আর রং নিয়ে খোটা দিতে নেই সুমি, কারণ এসব তো কারোর হাতে থাকে না, তাই না? ঈশ্বর তোমাকে রূপ আর রং ঢেলে দিয়েছে, আমাকে দেননি, তাতে আমার কি দোষ বলো? আমার তো এখানে কোনো দোষ নেই, তাই না? আমি কি করতে পারি? তুমি শুধু পারো শাশুড়ি আর ননদের সামনে দাঁড়িয়ে চাটাং চাটাং কথা বলতে, আর প্রয়োজন বুঝে কাজে ফাঁকি মারতে। যা বলেছ মা, না দেখতে সুন্দর, না পারে গায়ে গতরে খেটে টাকার ব্যাপারটা পুষিয়ে দিতে। টাকার ব্যাপারটা মানে? না, কিছুই যেন বোঝে না। কেন তোমার দাদা যে তোমাকে খালি হাতে পার করে দিল, তার ভরপাইটা কে করবে শুনি? আসলে ভিখারি বাড়ির মেয়ে আনলে না এমনই হয়, যত সব হাবাতে বাড়ির লোকজন দেখলেই আমার ঘৃণা হয়। বৌদি, আমি এমন দেখতে হয়ে জন্মেছি, তাতে আমার কি দোষ বলো না? তাতে আমার কি দোষ? তাছাড়া দাদা তো আমার বিয়ের সময় ক্যাশ 2 লক্ষ টাকা দিয়েছিল, বলো। শুধু 2 লাখ নগদ কেন, দেবুর ঘড়ি, চেন, আংটিও তো দিয়েছিল। আর আমরা তো তোকে গা ভর্তি করে গয়নাও দিয়েছিলাম। সেগুলো ওদের চোখে পড়েনি? চোখে কি নেবা হয়েছে ওদের? ওদের কি হয়েছে আমি ঠিক জানি না বৌদি, তো ভবিষ্যতে কি হবে আমি ঠিক বুঝতে পারছি। সে কি এরকম ঘটেছিল নাকি? আমার ননদ খুব ভেঙে পড়েছিল স্যার। বাজে কথা, এই সব একদম বাজে কথা স্যার। সব মন গড়া বানানো গল্প। বাজে কথা না? বানানো গল্প কেন? মিউচুয়াল করার জন্য আমাকে এ বাড়িতে ছুটে আসতে হয়নি। আর সুজাতার ব্যাপারটাও মিথ্যে, তাই না? মিউচুয়াল? আপনাদের দুটো পরিবার কি মিউচুয়ালে বসতে হয়েছিল? হ্যাঁ স্যার, তাও একবার নয়, 2-2বার। আর সুজাতার কেসটা কি? বলছি ম্যাডাম, এই মাস 1.5 আগে আবার 5 লাখ টাকা কিসের? আমি তোদের গেল মাসে গিয়ে পরিষ্কার বলে দিয়ে এসেছিলাম, আমি আর একটা টাকা ওদের দিতে পারবো না। দেখুন মেসমশাই, বিয়ের সময় আপনাদের যা দাবি দাবা ছিল আমরা কিন্তু সবটাই পূরণ করেছি। 2 লাখ টাকা ক্যাশ দিয়েছি, আমার বোনের গা ভর্তি করে 15 ভরি গয়না দিয়েছি, খাট আসবাব দিয়েছি, দেবুর ঘড়ি আংটি চেন তাও দিয়েছি। এরপরেও আপনারা 3 লাখ টাকা দাবি করছেন? হ্যাঁ, দাবি করছি কারণ আমার ছেলে মানে তোমার ভগ্নিপতি চাকরিটা ছেড়ে ব্যবসা করবে বলে ঠিক করেছে। তুমি শিক্ষিত ছেলে, তুমি তো জানোই আজকালকার যুগে ব্যবসা করতে গেলে মোটা ক্যাপিটাল দরকার, মানে মূলধন দরকার। আমরা অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু জোগাড় করতে পারিনি, তাই তোমাদের কাছে চাইছি। কি আশ্চর্য, আপনার ছেলে চাকরি ছেড়ে ব্যবসা করবে বলে সেই টাকা আমাদের জোগাড় করতে হবে? অসুবিধাটা কোথায় তাতে? নিজের ভগ্নিপতিকে একটু না হয় সাহায্য করলেই, বোনের বরকে একটু টাকা দিয়ে হেল্প করে তার পাশে দাঁড়ালে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। হ্যাঁ, সে হয় না ঠিকই, কিন্তু আপনারা টাকার জন্য আমার বোনের উপর প্রতিদিন প্রতি মুহূর্তে যে চাপ দিচ্ছেন, যে দুর্ব্যবহার করছেন, সেটা কিন্তু কোনো ভদ্রবাড়িতে হয় না। মা শুনলে, বুড়ি আমাদের ছোট লোক বললো। না না, আমি তা বলিনি। আমার এতটাও দুঃসাহস নেই যে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে বসে তার শ্বশুর বাড়ির লোকের সম্বন্ধে এমন কথা বলি। আমি শুধু বলতে চাইছি, প্লিজ দয়া করে আমাকে এরকম আবদার আর করবেন না।
আমি আপনাদের 3 লাখ কেন আর একটা পয়সাও দিতে পারবো, অথচ এর পরে ওরা কোন মুখে 5 লাখ টাকা চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু দাদা, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি ওরা কেন আমাদের কাছে এত টাকা চাইছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি। তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাপারটা কি আমাদের একটু খুলে বলতো পিঙ্কি। সেদিন আমি যখন মুদি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিলাম তখন পিঙ্কি, আরে নম্রতা কেমন আছিস বল? আমি তো আছি, মোটামুটি আছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। ছুটিতে গুজরাট থেকে ফিরেছিস নাকি? আরে না না, গুজরাটের পাট তো আমরা সারা জীবনের মতো চুকিয়ে চলে এসেছি। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আরে ও তো গুজরাটের চাকরিটা ছেড়ে দিয়েছে, কলকাতায় একটা দারুণ কোম্পানিতে জব করছে। বাহ বাহ বাহ, বেশ ভালো খবর। ভালো হয়েছে জানিস তো, শুধু শুধু দুটো টাকা ইনকামের জন্য ওই বাইরে বাইরে পড়ে থাকার কোনো মানে হয় না রে। একদম ঠিক বলেছিস তুই, সেই কারণেই তো আমরা ফেরত চলে এলাম। যাকে ছাড় বাদ দে, তুই তোর কথা বল। আমার কথা আর কি বলবো, ওই চলে যাচ্ছে কোনোভাবে। পিঙ্কি, একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল না। তুই না তোর বরকে একটু সামলে রাখিস, মানে একটু নজরে রাখিস, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, চোখে চোখে রাখিস। কেন, কি হয়েছে? আসলে গত কয়েকদিন ধরেই ওটা দেবুদা ছিল না, কিন্তু বাইকের পেছনে মেয়েটাকে। দেবুদা কি তাহলে? তুই ঠিক দেখেছিস রে, ওটা দেবুই ছিল তো। তোর ওই দাদাটাকে বলবি 5 লাখ টাকা ক্যাশ রেডি রাখতে, বুঝেছিস? না তো পিছনে একটা লাথি মেরে সজ্জায় বাড়ি থেকে বের করে দেবো। হতচ্ছাড়ি পেন্দি কোথাকার। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর বিয়েতে আমি গিয়েছিলাম, তোর বউ ভাতেও আমি গিয়েছিলাম, তুই দেবুদাকে নিয়ে আমার বিয়েতে এসেছিলি। আমি দেবুদাকে চিনতে এত ভুল করবো? কিছু বলিস না তুই পাগলি। সে ঠিক আছে, কিন্তু কিন্তু ওই মেয়েটা কে বলতো? কোন মেয়েটাকে? যাকে তুমি তোমার বাইকের পেছনে বসিয়ে ইদানিং দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। তুমি কি করে জানলে? কেন, তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে বলো? ডুবে ডুবে 7 ঘাটে জল খেয়ে বেড়াবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? হেয়ালি করো না পিঙ্কি, কে বলেছে সেটা বলো। কে বলেছে সেটা বড় কথা নয় দেবু, কিন্তু যে বলেছে না সে সচরাচর মিথ্যে কথা বলে না। ঠিক আছে। কি ঠিক আছে বলো, কি ঠিক আছে? জেনেই যখন গেছে তাহলে পুরোটা শোনো। মেয়েটার নাম সুজাতা, সুজাতা কর্মকার। ও আমাদের অফিসেরই রিসেপশনিস্ট। বাহ, ছি 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 দেবু, তোমার লজ্জা করে না তাই না? তোমার লজ্জা করে না? তবে এটা যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কত বড় কথা। ছাড়ো দেবু, লাগছে লাগছে, ছাড়ো। আমার সাথে পাঙ্গা নিতে এসছিস, একটু তো লাগবে, একটু তো সহ্য করতে হবে রে সালি। দেবু প্লিজ, লাগছে, ছাড়ো বলছি। ছাড়বো ছাড়বো, শোন ছাড়বো। একটা কথা শুনে রাখ তার আগে, যদি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাস তাহলে তোর ওই দাদাটাকে বলবি 5 লাখ টাকা ক্যাশ রেডি রাখতে, বুঝেছিস? না তো পিছনে একটা লাথি মেরে সজ্জায় বাড়ি থেকে বের করে দেবো। হতচ্ছাড়ি পেন্দি কোথাকার। আচ্ছা আচ্ছা, এবার আমি খেলাটা একটু একটু করে বুঝতে পারছি। খেলা? কি খেলা? মানে ওদের চাহিদা মতন মোটা টাকা না দিতে পারলে ওরা পিঙ্কিকে বাড়ি থেকে বের করে দেবে, আর ওই সুজাতা না কি যেন নাম, ওই মেয়েটাকে দেবু বিয়ে করে বাড়িতে আনবে। অত সস্তা না?
দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? এটা কি মগের মুলুক? তাছাড়া হিন্দু হয়ে দেবু একটা বিয়ে থাকতে কি করে আরেকটা বিয়ে করবে? তাতে তো হাতে হাত করা আর কোমরে দড়ি পড়বে। সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ওরা সম্ভবত ক্ষমতা লোভের মোহে পড়ে ব্যাপারটা বুঝতে পারছে। তাহলে হ্যাঁ গো, তাহলে এখন কি হবে? কি আর হবে, আবার এই বোনটাকে ও শ্বশুর বাড়ির যাবতীয় অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ির মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে, আর আমাদের অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। আরে আশ্চর্য তো, এরা স্বামী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে, আর আপনারা চুপচাপ শুনে যাচ্ছেন, বিশ্বাস করছেন। হ্যাঁ শুনছি বটে, কিন্তু ওনাদের কথা বিশ্বাস করার আগে আমরা রীতিমতো ভেরিফাই করে নেবো। আপনি সে নিয়ে চিন্তা করবেন না। আমরা ডিউটি করতে এসে কি করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, সে নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এনিওয়েজ রাখি, কতগুলো কথা বলছি, ভালো করে শুনুন। বলুন স্যার। ফরেন্সিক এক্সপার্টদের আসতে নিশ্চয়ই 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, মিনিমাম 15 মিনিট। ওরা আসার পর সমস্ত কাজ হয়ে গেলে বডিটাকে তুমি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। তারপর বাথরুমটা সিল করে দেবে। সে কি, বাথরুমটা আপনারা সিল করে দেবেন? হ্যাঁ, কেন কি সমস্যা? আমাদের বাড়িতে একটাই বাথরুম, তাহলে আমরা কোথায় যাব? সেটার ব্যবস্থা আপনাদের নিজেদেরই করে নিতে হবে। সরি, এ ব্যাপারে আমাদের কিচ্ছু করার নেই। এনিওয়েজ আমার আপাতত কাজ এখানে কমপ্লিট। তোমাকে যা যা বলেছি সব করে নিও, আর সব কাজ হয়ে গেলে তুমি এনাদের বয়ানটা রেকর্ড করার ব্যবস্থা করো। ওকে স্যার, আপনি যা যা বললেন আমি সবগুলোই ফলো করব। রাইট। তারপর আমিও দেখছি এটা সুইসাইড নাকি। পিঙ্কির মৃত্যু রহস্যে তদন্ত করতে নেমে আমরা বেশ বুঝতে পারছিলাম কোথাও না কোথাও কিছু না কিছু গোলমাল বা অসঙ্গতি রয়ে গেছে। আমাদের মনে বারবার প্রশ্ন রাখছিল যে বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও কেউ একবারও টের পেল না যে বাড়ির বউ বাথরুমে শাড়ির ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। আবার পিঙ্কির দাদা বৌদির বয়ান থেকে উঠে আসা পিঙ্কির ওপর হওয়া অত্যাচারের বর্ণনা আমাদেরকে বেশ চিন্তিত করে তুলেছিল। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম পিঙ্কির পোস্টমর্টেম রিপোর্টের ওপর। তারপর কি হয়েছিল চলুন দেখি। স্যার। হ্যাঁ, কিছু বলবে? পিঙ্কি সাধুকায়ের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ও তাই নাকি? কই দেখি, বসো। হোয়াট? তার মানে এটা সুইসাইড নয়, হোমিসাইড? হ্যাঁ স্যার, এটা আত্মহত্যা নয়, এটা খুন, যাকে বলে কোল্ড ব্লাডেড মার্ডার। রিপোর্টে তো তাই লিখেছে দেখছি। স্যার, পিঙ্কি সাধুকায়ের গলায় ভি মার্ক আর ইউ মার্ক দুটোই পাওয়া গেছে। তার মানে পিঙ্কিকে দড়ি বা ওই রকম জাতীয় কিছু দিয়ে প্রথমে শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপর তার বডিটাকে বাথরুমে নিয়ে গিয়ে সেখানে একটা ব্র্যাকেটে তার শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে। কিন্তু দেহটা স্যার ঝোলেনি, পদ্মাসনে বসা অবস্থায় পাওয়া গেছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট রাখি, কিন্তু প্রশ্নটা হচ্ছে খুনটা করলো কি? স্যার ভালো করে দেখুন, পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা আছে যে পিঙ্কিকে খুন করার আগে ওকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে, কারণ পিঙ্কির দেহে চোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঙ্কির অ্যাবডোমেনে অর্থাৎ পেটের অংশে ইন্টারনাল হ্যামারেজ অর্থাৎ রক্তক্ষরণ হয়েছে। তার মানে এটা ধরে নিতে পারি যে মারা যাওয়ার আগে পিঙ্কিকে ব্যাপক শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু স্যার, পিঙ্কির শ্বশুরবাড়ির লোকজন তো বলছে পিঙ্কি আত্মহত্যা করেছে। পোস্টমর্টম রিপোর্ট কিন্তু মিথ্যে কথা বলে না রাখি, মিথ্যে কথা বলছে ও শ্বশুরবাড়ির লোকজন, এবং একেবারে নির্ভেজাল অর্থাৎ ডাহা মিথ্যে কথা। হ্যাঁ স্যার, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তো সেটা দিনের আলোর মতোই পরিষ্কার। আর ওদের সবচেয়ে বড় মিথ্যেটা কি জানো? কি স্যার? একবার মনে করে দেখো পিঙ্কির স্বামী আমাদেরকে কি কি বলেছিল। তারপরে দুপুরে পিঙ্কি ওই দুটো স্লাইস ব্রেড, মাংসের ঝোল আর স্যালাডকে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওই রাত 8টা নাগাদ ও হঠাৎ ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তার আধ ঘন্টা পরে আমি বাথরুমে গিয়ে দেখি। হ্যাঁ স্যার, সেদিন পিঙ্কি স্বামী আমাদের সেরকমই বলেছিল যে রাত 8টার সময় পিঙ্কি উঠে বাথরুমে গেছিল, ঠিক আধ ঘন্টা পর
পিঙ্কিকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। এক্স্যাক্টলি। এবার মনে করে দেখো তো পিঙ্কির শাশুড়ি আর ননদ ঠিক কি কি বলেছিল। ফরেন্সিক এক্সপার্টদের আসতে নিশ্চয়ই 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, মিনিমাম 15 মিনিট। ওরা আসার পর সমস্ত কাজ হয়ে গেলে বডিটাকে তুমি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। তারপর বাথরুমটা সিল করে দেবে। কি বাথরুমটা আপনারা সিল করে দেবেন? হ্যাঁ, কেন সমস্যা? আমাদের বাড়িতে একটাই বাথরুম, তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ স্যার, বলেছিল ওদের নাকি বাড়িতে একটাই বাথরুম, আর ওটা সিল করে দিলে ওদের ভীষণ অসুবিধা হবে। এক্স্যাক্টলি। এখানে একটা বিরাট লুপ হোল অর্থাৎ ফাঁক রয়ে গেছে। কিরকম স্যার? ভিকটিমের স্বামীর কথা মতো ভিকটিম রাত 8টা নাগাদ বাথরুমে গিয়েছিল, আর ঠিক তার আধ ঘন্টা পর অর্থাৎ 8:30 নাগাদ ভিকটিমের লাশটা ওই বাথরুম থেকে উদ্ধার হয়। হ্যাঁ, তো বাড়িতে একটা বাথরুম আর ভিকটিম বাদে বাকি 4 জন বাড়ির মেম্বার। সেই 4 জনের মধ্যে কেউ কি একজন আধ ঘন্টার মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়নি? হ্যাঁ স্যার, তাই তো। এটা তো আমি ভেবে দেখিনি। তাহলেই বোঝো ওদের কথাবার্তায় আর বয়ানে কতটা অসঙ্গতি রয়েছে। তাহলে স্যার ধরেই নেওয়া যায় যে বাইরের কেউ ঢুকে পিঙ্কিকে ফোন করেনি। একদমই না। যে বা যারা এই জঘন্য কাজটা করেছে তারা বাড়ির বাইরের কেউ নয়, ভেতরের লোক। আপনি অর্ডার করুন স্যার, আমি আজকে এই ফোর্স নিয়ে গিয়ে ওদের সবাইকে তুলে নিয়ে আসছি। যাও, আর গিয়ে 4 জনকে ঘাড় ধরে হিট হিট করে টানতে টানতে থানায় নিয়ে এসো। রাইট স্যার। তারপর বাড়ির বউকে খুন করে ঝুলিয়ে দিয়ে মিথ্যে গল্প বানানোর শখটা আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। ওয়েলকাম টু পলতা থানা। আপনাদের আসতে এখানে কোনো অসুবিধা হয়নি তো? এসবের মানে কি অফিসার? আপনি এইভাবে আমাদেরকে থানায় তুলে আনতে পারেন না, কাউকে এইভাবে থানায় তুলে আনতে পারেন না। দাঁড়ান দাঁড়ান, আমরা কি পারি না পারি সেটাকে আপনি শিখিয়ে দেবেন মিস্টার সাধু খান? বেশি কথা বললে কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। আপনি আমাকে চেনেন না অফিসার, আপনাকে সাবধান করে দিচ্ছি, 100 কোটি টাকার মানহানির মামলায় আমি আপনাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাব। আদালত? হ্যাঁ, আদালতে আপনাকে যেতেই হবে, তবে আপনার করা মামলাতে নয়, আমাদের শতপ্রণোদিতভাবে দায়ের করা পিঙ্কি সাধুকার হত্যা মামলায়। এসব এসব কি বাজে কথা বলছেন আপনি? আচ্ছা, আপনারাই বলুন, আমরা কেন আমাদের ছেলের বউকে খুন করতে যাব? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আর পিঙ্কি তো আত্মহত্যা করেছে। সুসাইড? পিঙ্কি আত্মহত্যা করেছে? সুসাইড করেছে? মিথ্যে কথা বলার জায়গা পাস না? মিথ্যে কথা বললে না আরো অবস্থা খারাপ করে দেবো তোর আমি, সুমি। এই ভালোই ভালো তোরা 4 জনে স্বীকার করে দে পিঙ্কিকে তোরাই খুন করেছিস। এইসব মিথ্যে কথা, বাজে কথা। আপনারা বিশ্বাস করুন, আমরা পিঙ্কিকে মারিনি। ও নিজে ওর শাড়ি গলায় লাগিয়ে ও ফাঁস দিয়ে মরেছে, আমরা মারিনি। আমরা মারিনি পিঙ্কিকে, বিশ্বাস করি। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করেন। আমার লাগছে। পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে, প্রথমে পিঙ্কিকে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর তার গলায় ফাঁস লাগানো হয়। পোস্টমর্টম রিপোর্টে লিখেছে বলে সেটাকে বেতক্কা হয়ে গেল নাকি? ওসব রিপোর্ট সব ভুয়া, জালি। স্যার স্যার স্যার, প্লিজ স্যার, আমার বাবাকে মারবেন না স্যার, বয়স্ক মানুষ সহ্য করতে পারবেন না। তুই তো জওয়ান, তুই আমাদের মা সহ্য করতে পারবি তো? না মানে ভালোই ভালোই বলে দে দেবো, নাহলে সারা রাত ধরে তোর বাবা মার বোনকে খাতির যত্ন করব। ম্যাম, আমি সব বলবো, প্লিজ আমার বাবা মার বোনকে কিছু করবেন না, আমি সব বলবো। তাহলে ভালোই ভালো বলে দে পিঙ্কিকে খুন করে আত্মহত্যার নাটকটা কেন করলি? পিঙ্কিকে
আমি দেখাশোনা করে বিয়ে করি ঠিকই, কিন্তু ওর গায়ের রংটা ছিল ময়লা আর দেখতেও ভালো ছিল না। বলে যা, থামলে কিন্তু রুলের গুঁতো পড়বে। আমাদের বউভাতে পিঙ্কির রূপ নিয়ে আর গায়ের রং নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। তখন থেকেই পিঙ্কিকে নিয়ে আমার মধ্যে একটা কমপ্লেক্স ঢুকে যায়। আমি বাধ্য হয়ে সংসার করছিলাম ঠিকই, কিন্তু আস্তে আস্তে আমার অফিসের এক সহকর্মী সুজাতার সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। কি গো, তোমার পেতনির মতন বউকে তাড়িয়ে আমায় কবে ঘরের বউ করবে? সেটাই তো সমস্যা সুজাতা। সমস্যা? কিসের সমস্যা শুনি? আরে কাউকে ওইভাবে তাড়িয়ে দাও বললেই কি আর তাড়িয়ে দেওয়া যায়? তোমার সবটাই বেশি বেশি। আমি হলে না কবে কান ধরে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিতাম। হ্যাঁ, সেটা আমিও করতে পারি, কিন্তু 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 আবার কিসে? আরে ওর দাদার লোকটা খতরনাক। যদি লোকজন নিয়ে এসে বাড়িতে ঝামেলা করে, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি আস্তে আস্তে ওর উপরে প্রেশার ক্রিয়েট করো। প্রেশার ক্রিয়েট বলতে? আরে ওর উপরে টাকা পয়সা গয়নার জন্য চাপ দাও। তারপর আবার কি, তোমার মুখে ওর বাপের বাড়ির আর্থিক অবস্থা সম্বন্ধে যা গল্প শুনেছি, ওর উপর টাকা পয়সার চাপ দিলে ও নিজে নিজেই বাপ বাপ বলে তোমায় ছেড়ে পালিয়ে যাবে। আর তখন তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। জেনেই যখন গেছে তাহলে পুরোটা শোনো। মেয়েটার নাম সুজাতা, সুজাতা কর্মকার। ও আমাদের অফিসেরই রিসেপশনিস্ট। বাহ, ছি 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 দেবু, তোমার লজ্জা করে না তাই না? তোমার লজ্জা করে না? তবে এটা যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কত বড় কথা। ছাড়ো দেবু, লাগছে লাগছে, ছাড়ো। আমার সাথে পাঙ্গা নিতে এসছিস, একটু তো লাগবে, একটু তো সহ্য করতে হবে। এটা সলি দেবু প্লিজ, লাগছে, ছাড়ো বলছি। ছাড়বো ছাড়বো, শোন ছাড়বো। একটা কথা শুনে রাখ তার আগে, যদি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাস তাহলে তোর ওই দাদাটাকে বলবি 5 লাখ টাকা ক্যাশ রেডি রাখতে, বুঝেছিস? না তো পিছনে একটা লাথি মেরে সজ্জায় বাড়ি থেকে বের করে দেবো। হতচ্ছাড়ি পেন্দি কোথাকার। কি হলো, থামলি কেন? বলে যা, নইলে কিন্তু রুলের গুঁতো খাবি। বলছি ম্যাডাম, বলছি সুজাতার এই প্ল্যানটা আমার বাবা মা আর বোনের খুব পছন্দ হয়। আর তাছাড়া সুজাতা পয়সাওয়ালা বাড়ির মেয়ে ছিল, তাই আমার বাড়ির সবাই ওকে খুব পছন্দ করতো। কোনটা কেন করলি সেটা বল। সেদিন সন্ধ্যায়। তারপর বল বিজয়, সুজাতার প্ল্যানটা কেমন লাগলো? প্ল্যানটা তো বিন্দাসে ভাই, কিন্তু বড় সময় সাপেক্ষের ব্যাপার। জানি, ওই জন্যই তো আটকে যাচ্ছি রে। তুই বড় একটা কাজ কর। কি কাজ? দেখ, পিঙ্কি যখন সুজাতার কথা জেনেই গেছে, তুই ওকে পরিষ্কার বলে দে যে তুই ওর সঙ্গে ঘর করবি না, তুই মুক্তি চাস। ডিরেক্ট বলে দেবো বলছিস? আবার কি, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। কে কি হলো, বলতে পারবি না তাই তো? না রে, ওই চলচাতুরিটা ঠিক আছে, কিন্তু ওই ডিরেক্ট মুখের ওপর বলাটা না। আচ্ছা আচ্ছা, দাঁড়া। বৌদি, ও পিঙ্কি বৌদি। কি হয়েছে? কি তোমার সঙ্গে একটা কথা ছিল। কি? দেবু আর তোমার সঙ্গে ঘর করবে না। মানে? ও ঠিক করে ফেলেছে যে ওর অফিসের সুজাতাকেই বিয়ে করবে। অদ্ভুত তো। এখন এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিলে আমি এখন কোথায় যাব? কেন? আমার দরজা তো তোমার জন্য খোলাই আছে। আমি কলকাতায় এলে মাঝে মধ্যে তুমি রাত্রিবেলা চলে আসবে। কত বড় সাহস! হ্যাঁ, আমার
স্বামীর সামনে তুমি আমাকে কুপ্রস্তাব দিচ্ছ? বলো। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বন্ধুর গালে চড় মারছো? বেশ করেছি, বুঝতে পেরেছো? যা করেছি বেশ করেছি। স্বামী হয়ে যেটা তোমার করা দরকার ছিল, তোমার করা উচিত ছিল, সেটা আমি করেছি। এটা নপুংসক কোথাকার। তবে রে, এত বড় সাহস তোর! মা, বাবা, সুমি! কি হয়েছে দেবু? দেখো না মা, ও বিজয়ের গালে হাত তুলেছে, আবার আমাকে বলেছে আমি নাকি নপুংসক। ও সে কে? কি? এত বড় স্পর্ধা তোমার? কি হয়েছে রে? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? বেশ করেছি, যা বলেছি আর যা করেছি একদম ঠিক করেছি। ওই দেখো, দোষ করে আমার চোপা করছে। ঠিক করেছি শুনি, বুঝতে পেরেছো? অন্তত না আমার আত্মসম্মানটুকু আছে, তোমার মতো না বেহা মেয়ে নই আমি, যে ডিভোর্সের পরেও বাপ দাদার ঘাড়ে বসে বসে খাবো। হে দেবু, দেবু তুই দাঁড়িয়ে হাদা বলদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? না, দে, শেষ করে দে এই কুৎসিত পেতনিটাকে। তবে আমি নপুংসক, আমার বন্ধুর গালে চড় মার। ছাড়ো, দেবু, ছাড়ো, দেবু আমার লাগছে বলছি। মন্ডা মর, তুই মর। তারপর পিঙ্কির দেবটা আমরা বাথরুমে নিয়ে গিয়ে গড়িয়ে একটা শাড়ি দিয়ে ব্র্যাকেটের সাথে ফাঁস লাগিয়ে ওখানে বসিয়ে দিই। তারপর বিজয় আমার ফোন থেকে ওর দাদাকে ফোন করে বলে পিঙ্কি অসুস্থ। ছি 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 ছি, একটা শিক্ষিত পরিবারের এই মানসিকতা, হ্যাঁ, আমার ভাবতেও তো অবাক লাগছে। যাই হোক, তোরা চারজনের যে জঘন্য কাজটা করেছিস তার শাস্তি তোরা পাবি। আর বিজয়কে আমরা ঠিক ধরে ফেলবো, তারপর সকলে মিলে জেলে বসে ভাববি তোরা এই সভ্য সমাজে মুক্তভাবে বেঁচে থাকার আদৌ যোগ্য কিনা। মানুষ কোথায়, কার ঘরে, কোন গর্ভে জন্মাবে সেটা যেমন তার হাতে থাকে না, তেমনি তাকে কেমন দেখতে হবে, তার রূপ রং কেমন হবে সেটাও তার হাতে থাকে না। তাই কারোর রূপ নিয়ে ব্যঙ্গ করাটা অত্যন্ত নিন্দনীয় ও নিম্ন মানসিকতার কাজ। আসলে এই বডি শেমিং বিষয়টা আসে দুর্ভাগ্যবশত স্কুল থেকে, কিন্তু দুঃখের বিষয় বহু ক্ষেত্রে তা কাজের জগতে, এমনকি বিয়ের পরে গিয়েও বন্ধ হয় না। আসুন আমরা শপথ নিই, কারোর রূপ নিয়ে আমরা যেমন ব্যঙ্গ করব না, তেমনি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসুন সবাই সাবধানে থাকি। সাবধান হও বাংলা।